স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশের সম্পদ এমন একটি অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ, বনজ, মৎস্য ইত্যাদি শিল্প নিয়ে আলোচনা করি। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন সম্পদ নিয়ে আমরা আলোচনা করে থাকি। বর্তমানে আমরা আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আকবর হোসেন মঞ্জু। আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু আপনার কাছ থেকে শুরুতেই আপনার সম্পর্কে জানতে চাই যে আপনি কোথায় কাজ করছেন এবং বাইরাতে কিভাবে সংযুক্ত হলেন, ইতিহাসটা সম্পর্কে একটু যদি বলতেন। আমি 90 ইংরাজি থেকে আমি জনশক্তি রপ্তানির সাথে জড়িত এবং তখন থেকে ব্যবসা করে আসছি। আমার রিক্রুটিং লাইসেন্স নাম্বার 350 এবং তখন থেকে আমি দেশের বাইরে লোক পাঠিয়ে থাকি এবং যথেষ্ট লোক পাঠিয়েছি। এবং আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে যেটা বাইরার সংক্ষেপে আপনি বললেন। আমাদের যত সমস্যাদি হয়, যখন যেটা সৃষ্টি হয়, বাইরেই একটা বার্গেনিং একটা এজেন্সি আমাদের। আমরা সরকারের সাথে আলোচনা করে আমরা যখন যে প্রবলেম হয় সমাধান করে আমরা নিই সাধারণত। বাইরা সম্পর্কে যদি একটু বলতেন যে কবে প্রতিষ্ঠা হলো, কিভাবে ফাংশন করে, কিভাবে কাজ করছে। না, বাইরা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত অনেক আগেই হয়েছে। মোস্ট প্রবাবলি 93-তে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমি একজ্যাক্ট ইয়েটা ভুলে গিয়েছি আমি। তো এই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বাইরা কার্যক্রম সুন্দরভাবেই চলছে এবং 2 বছর পরপরই নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ বডি তৈরি করা হয় এবং এক্সিকিউটিভ বডি সরকারের সাথে বার্গেনিং করে দেশের বাইরে লোক পাঠানোর কোনো প্রবলেম দেখা দিলে সমস্ত সমস্যার সমাধান করে থাকে আর কি। তো একই সঙ্গে যদি বলেন যে আসলে বাইরার কার্যবিধি কি কি, কোন কোন ক্ষেত্রে তারা কাজ করে, সরকারের সঙ্গে তারা কি কি কাজ করে থাকে, গভর্নমেন্টের সঙ্গে তাদের মানে কাজের পরিধিটা কতটুকু? না, কাজের পরিধি বলতে আমি মনে করি যে বাইরা একটা অত্যন্ত শক্তিশালী সংগঠন আমাদের। আমরা যেহেতু আমাদের অনেক মেম্বার, এখন এই মুহূর্তে প্রায় 3200 মেম্বার আমাদের আছেন এবং 3200 মেম্বাররাই সবাই কাজ করছেন না, বাট কাজ করছেন। বাট সরকার থেকে ওই ধরনের সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। যেমন ধরেন, আরও 3200 রিক্রুটিং লাইসেন্স হোল্ডারদের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন দেশে লোক পাঠানোর সুযোগ পাচ্ছি না। যেমন মালয়েশিয়া আসেন, মালয়েশিয়া সিন্ডিকেটের জন্য আমরা কিছু করতে পারছি না। প্রথম 10 জনে একটা সিন্ডিকেট করলো, পরবর্তীতে 25 জন করলো, পরবর্তী 100 জন সিন্ডিকেট করলো একটা, ওই গত সরকারের আমলে। এবং সরকারের আমলে যে কয়েকজন মন্ত্রী ছিলেন, ওনাদের অ্যাডভান্টেজ নিয়েই আমাদের বাংলাদেশে রিক্রুটিং লাইসেন্সের মধ্যে 2-3 জন আছেন, ওরা সবাই মিলে একটা সিন্ডিকেট তৈরি করে ফেললো। আর আমরা সাধারণ যারা ছিলাম আমরা কেউ লোক পাঠাতে সক্ষম হই নাই, ওনারই লোক পাঠিয়েছেন এবং আমরা অনেকেই কাজ নিয়ে আসছি। ওনাদেরকে 1,52,000 টাকা চাঁদা দিয়ে আমাদের লোক পাঠাতে হয়েছে। এই ক্ষেত্রে আসলে যদি জনশক্তি রপ্তানি খাতের অবস্থাটা বলতেন, আপনি তো অনেকদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে জড়িত। আসলে বাংলাদেশ থেকে আগে কি পরিমাণ লোক যেত, বর্তমানে কি পরিমাণ যাচ্ছে? ডে বাই ডে তো বাংলাদেশ থেকে লোকের পরিমাণ সবচেয়ে বেশি যাচ্ছে। বাংলাদেশের মানুষের বেকারের সংখ্যা অনেক বেশি এবং আমরা মানুষদেরকে বাইরে যে পাঠিয়ে থাকি, ওনারা মোটামুটি ভালো চাকরি দিয়ে আমরা পাঠিয়ে থাকি। এবং এইখানে সৌদি আরব তো একটা বরকতময় দেশ। ওইখানে গত বছর 12 লক্ষ লোক আমাদের বাংলাদেশ থেকে গিয়েছে গত বছর। ম্যাক্সিমাম লোক সৌদি আরবে গিয়েছে এবং মালয়েশিয়া গিয়েছে। আদার্স কান্ট্রিতে পার্সেন্টেজ ইজ ভেরি পুয়ার। এবং সরকার যদি সহযোগিতা করতো তাহলে আমরা যে বেশ কয়েকটা কান্ট্রি আমাদের বন্ধ হয়ে আছে, যেমন ধরেন আমাদের দুবাই বন্ধ, ইউএই বন্ধ, আমাদের ওমান বন্ধ, এই সমস্ত কান্ট্রির সাথে সরকার লিয়াজু করলে এবং বাইরের সহযোগিতা নিয়ে করলে আমরা হয়তো এই সমস্ত দেশগুলোকে আমরা ওপেন করতে পারতাম এবং বাংলাদেশ থেকে আরও অনেক লোক যেতে পারতো এবং আরও অনেক ফরেন কারেন্সি আসতো। আর ইদানিং স্পেশালি বাংলাদেশ থেকে লোক ইউরোপ যেতে চায়, কারণ ইউরোপের সুযোগ সুবিধা অনেক বেশি, এই জন্য ইউরোপ যেতে চায়। কিন্তু ইউরোপে ওইভাবেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো মার্কেটিং হচ্ছে না এবং সুযোগ সুবিধা ওইভাবে যারা কাজটা নিয়ে আসছে তারাও বাংলাদেশ থেকে লোক পাঠাতে গিয়েও অনেক বাধার সম্মুখীন হচ্ছে। তো এই সমস্ত কারণে সরকার যদি একটু এগিয়ে আসতেন তাইলে আমার মনে হয় বাংলাদেশে ইউরোপ কান্ট্রিতেও অনেক লোক পাঠানো সম্ভব হতো। কারণ ইউরোপেও বাংলাদেশি মানুষের অনেক ডিমান্ড। সারা ওয়ার্ল্ডেই বাংলাদেশের শ্রমিক যারা যায় ওরা খুব কর্মঠ, ওরা অত্যন্ত পরিশ্রমী, ওরা কাজ করতে চায়, ওরা সিনসিয়ার আদার্স কান্ট্রি লোকের চেয়ে। এই জন্য সরকার, বর্তমান যে সরকার আসছে, এই সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক। আমরা আশা করি এই সরকার সহযোগিতা করলে বাংলাদেশ যে ফরেন কারেন্সি যেটা আসতেছে এর ডাবল করা, নেক্সট মান্থেই ডাবল করা তেমন অসুবিধার সম্মুখীন আমরা হব না যদি ওইসব কান্ট্রি ওপেন করে দেওয়া হয়, নতুন দেশ আবিষ্কার করা হয়
এবং মালয়েশিয়া যদি আবার ওপেন করা সব অল ফর ওপেন, তাহলে অনেক কিছু করা সম্ভব। এবং বাংলাদেশের যে মানব সম্পদ এত বেশি, আমি মনে করি এটা সবচেয়ে বেশি বড় সম্পদ আমাদের মানব সম্পদ বাংলাদেশে যেটা আছে, এটা যদি প্রপারলি আমরা কাজে লাগাতে পারি। কিন্তু প্রপারলি নানান ত্রুটির কারণে জন্য প্রপারলি আমরা কাজে লাগাতে পারছি না। তো আমরা আশাবাদী এই সরকার আসছে, অত্যন্ত আমরা প্রত্যাশী যে ভালো হয়তো একটা কিছু করব, আমরা আশাবাদী। যেটা বললেন যে অনেকগুলো দেশে আসলে এখন লোক নেওয়া বন্ধ রয়েছে, এটা আসলে কি কারণে হয়েছে বা কতদিন ধরে আসলে এই রেস্ট্রিকশনসটা চলছে? এটা আসলে বেশ কয়েক বছর যাবত বন্ধ আছে। আমাদেরও কিছু ত্রুটি আছে, আমাদের লোকজন যারা যাচ্ছে সেখানে গিয়ে ওরা অনেক সময় ক্রাইমের সাথে জড়িত হয়ে যায়। তো ওই ক্রাইমের সাথে জড়িত হতেই পারে, তো হইলে তো ওইগুলোকে ওভারকাম করা যায় যদি সরকার আন্তরিক হয় এবং সরকার যদি ওই দেশে গিয়া ওদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে এর প্রবলেম সলভ করতে পারে। আরও দেখেন আরও অনেক জটিলতা, এই যে বাংলাদেশে প্রত্যেকটা দূতাবাস আছে, আমাদের লোকরা যদি কোনো সমস্যা পড়ে, কোম্পানিতে জবলেস থাকে, বেতন পায় না, যদি এমবেসির দ্বারস্থ হয়, কিন্তু এমবেসি এইভাবে সহযোগিতা করে না। এমবেসি সহযোগিতা না করলে ওই লোকগুলা কিন্তু অবহেলিত থেকেই যায়। কিন্তু পাশে ইন্ডিয়া আছে, আদার্স কান্ট্রি আছে, ওরা যদি এই ধরনের কোনো কমপ্লেন, কোনো কোম্পানি বেতন দিতে চায় না অথবা ওরা জবলেস হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই এমবেসিতে যাওয়ার পরপরই তারা কিন্তু যোগাযোগ করে, কোম্পানির সাথে যোগাযোগ করে লোক দ্রুত নেওয়ার জন্য বা চাকরি দেওয়ার জন্য, বেতন দেওয়ার জন্য। যদি এগ্রি না করে কোম্পানি, তাৎক্ষণিকভাবে তারা কোম্পানি ওদেরকে ব্ল্যাকলিস্ট করে দেয়। কিন্তু বাংলাদেশ সরকার এইভাবে ব্ল্যাকলিস্ট বড় বড় কোম্পানিদেরকে করে না, যারা মানুষ ওইখানে খুব খারাপ পজিশনে আছে। তো এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে বেশ কয়েকটা কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করেছে, যারা প্রবাবলি সেখানে বেতন পায়নি এবং যে জব দেওয়ার কথা বলে লোকজন নিয়েছে, ওইখানে ওই জব প্রবাবলি পায়নি, বিদায় ওই কিছুটা কোম্পানি ব্ল্যাকলিস্ট হয়েছে। এই ক্ষেত্রে একটা অভিযোগ অনেক ক্ষেত্রে আসে যে এজেন্সিগুলোর মধ্যে অনেকে দেখা যায় নানাভাবে জালিয়াতি করেছে, অনেক সময় অনেককে অনেক প্রলোভন দেখে নিয়ে যে আসলে সেভাবে জব দেয়নি। তো এই বিষয়ে আসলে আপনার মতামতটা কি? কারণ আমরাও অনেক সময় আমাদের রিক্রুটিং মালিকরা যারা আছেন, ওনারা অনেক সময় প্রপারলি কাজ করেন না। আর এই সমস্ত যত প্রবলেম শুনেন, ম্যাক্সিমাম ট্রাভেল এজেন্সির দ্বারা এগুলো হয়। এই যে ইউরোপে এত লোক যাচ্ছে, আপনি শুনছেন জাহাজে মানুষ মারা যাচ্ছে, পানিতে মানুষ পরে মরে যাচ্ছে, এগুলো কিন্তু ট্রাভেল রিক্রুটিং এজেন্সি কোনো মানুষের পাঠায় না, এগুলো সাধারণত ট্রাভেল এজেন্সির লোকগুলো ওদেরকে পাঠিয়ে থাকে। তবে আমরা আমাদের দ্বারা আমরা চেষ্টা করি আর যাতে অল্প খরচে মানুষ বিদেশ যেতে পারে। কারণ আপনি তো জানেন অলিখিতভাবে একটা সত্যি যে ভিসা ট্রেনিং হয়, ওইখান থেকে ভিসাটা ট্রেনিং করে বাংলাদেশে নিয়ে আসতে হয়। কিন্তু একটা বড় সমস্যা দেখা দিচ্ছে যে যারা যাত্রী, যারা বিদেশ যাবে, ওরা কিন্তু সরাসরি আমাদের কাছে আসতে পারে না বা আসতে সাহসও পায় না, ভয় পায়। সরাসরি আসতে পারলে ওরা খুব অল্প টাকা যেতে পারে, ওরা বিপদের সম্মুখীন কখনো হবে না। কিন্তু মিডিল ম্যানের মাধ্যমে আমাদের কাছে আসতে হয়। দেখা যাচ্ছে আমি একটা কাজ নিয়ে আসছি, মানে 5 হাত 6 হাত পরে আমার কাছে ওরা আসছে। এইভাবেই রেটটা ক্রমান্বয়ে অনেক অনেক বেড়ে যায়। গভর্নমেন্টের নির্ধারিত রেট যেটা আছে, এই নির্ধারিত রেট থেকে অনেক বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে প্যাসেঞ্জার ক্ষতিগ্রস্ত হয়। আর এজেন্ট যারা আছে মিডিলম্যান, মনে করি একটা কোম্পানির স্যালারি আমরা বললাম বেসিক স্যালারি 800 রিয়াল বা ফুডের জন্য 200 রিয়াল, কিন্তু ব্রোকাররা এটাকে আরও অনেক বাড়িয়ে বলে থাকে। কিন্তু যখন আমাদের কাছে আসলো তখন আমরা ব্রিফিং দিয়ে থাকি এটা, তখন তারা বলে যে ওরা তো এইরকম আমাদেরকে বলেছে, আমরা তো কিছু করার নাই, তো আপনারা তো সরাসরি আমাদের কাছে আসছেন না। সরাসরি আসলে আমরা হয়তো আপনাদেরকে অনেক সহযোগিতা, ফাইন্যান্সিয়ালি সহযোগিতা দিতে পারতাম এবং জব নেচার সম্বন্ধে আমরা ডিটেলস বলতে পারতাম। এটা একটা একটা সমস্যা। এই জন্য আমাদের সরকারকে বলছি, গত সরকারকে বলছি, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যারা ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, যে আপনারা আমাদের সাথে যারা ব্যবসা করে, যারা এজেন্ট আছে, ওদেরকে আইনের আওতায় নিয়ে আসেন, যাতে ওরাও জবাবদিহিতা করতে পারে। একটা সিস্টেম করেন, আমাদের সাথে নিয়ে বসার পরে আলোচনা করে ওদের আইনের মাধ্যমে ওদেরকে নিয়ে আসলে, তাহলে এই যে পরিত্যক্ত গ্রাম থেকে যে লোকজনরা আসে, ওরাও এগুলো কিছুটা লাঘব হবে, ওদের সমস্যা দিয়ে ওরা কিছুটা মুক্তি পাবে। এই ক্ষেত্রে আরেকটা সমস্যা যেটা হয় যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সরকার নির্ধারিত যে ফি, তার থেকে অনেক বেশি ফি নিচ্ছে। আসলে যে লোক বাইরে থেকে আসে তার আসলে এটা সম্পর্কে ধারণাই নেই। তো এই ক্ষেত্রে আসলে বাইরে কি কোনো তদারকি করছে কিনা, বা যারা এরকম অতিরিক্ত ফি নিচ্ছে তাদের ব্যাপারে কোনো রেস্ট্রিকশনস দেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, এই ব্যাপারে আমি আপনার একটা কথা বলি। আমরা বাইরাতে আমাদের সালিসি বোর্ড আছে, আমরা যদি এই ধরনের কোনো কমপ্লেন পাই, বাইরে থেকে কেউ কমপ্লেন করে যে নির্ধারিত রেট থেকে এত নিয়েছে বেশি, তাহলে আমরা বাইরে কিন্তু সালিসি করে আমাদের সরকারকে অবগত করি। তখন সরকার এটাকে বিচার বিশ্লেষণ করে অনেক লাইসেন্স ব্ল্যাকলিস্টও করে দেয়, পাশাপাশি অ্যালার্টও করে দেয় যে ফার্দার যাতে এগুলো কিছু করতে না পারে, এবং তাৎক্ষণিকভাবেই সরকার ওদের কাছে যে বেশি টাকা নিয়েছে এগুলো রিকভারি করে দেয়। একটা বিষয় অনেক সময় এরকম আমাদের সামনে আসে যে
বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার ক্ষেত্রে খরচ অনেক বেশি হয়, যেটা আসলে ইন্ডিয়া বা পাকিস্তান, নেপাল এদের তুলনামূলক আমাদের থেকে বেশ কম খরচ লাগে বাইরে যেতে। তো বাংলাদেশ থেকে বাইরে যেতে আসলে খরচটা বেশি হওয়ার কারণ কি? এই ব্যাপারে কিন্তু আমি আপনার দ্বিমত পোষণ করছি। ইন্ডিয়া থেকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অলমোস্ট সেম রেট। যত টাকা আমরা ওরা তো ওই সৌদি আরবে যখন একটা কোম্পানি ভিসা বাইর করে ওইখানের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা হয়ে যায়। এই অসুস্থ প্রতিযোগিতাতে যতক্ষণ না পর্যন্ত আমরা বেরিয়ে না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত এই ভিসার কস্টিং কমানো যাবে না। আর এছাড়াও এই বাংলাদেশের টিকিট যে হারে বাড়তেছে, এই টিকিটের সাথে এটা প্লাস করতে হয়। যেমন কয়েকদিন আগে আমার বন্ধু একটা কাজ নিয়ে আসছে, তখন টিকিট ফেয়ার ছিল 40,000 টাকা, কিন্তু যখন সে লোক বিদেশ যাবে তখন টিকিট ফেয়ার হয়ে গেছে 75,000 টাকা। এই যে এক্সেস টাকাটা প্লাস করতে হলো, এটা তো দায়িত্ব ছিল ওই মন্ত্রণালয়ের, যাতে বিমান ভাড়া বেড়ে না যায়। এই কারণে সিন্ডিকেট করে ওরা টিকিটের দাম বাড়িয়ে নেয়। তো এই জন্য আলটিমেটলি ওই প্যাসেঞ্জার যাত্রী যারা যাচ্ছে ওদের উপরেই এটা মানে পড়ে যায় আর কি, যে জন্য যাত্রীদের কস্টিং বেশি অনেক বেড়ে যায়। এই সংশ্লিষ্ট যেগুলো মন্ত্রণালয়, এখানে তো বেশ কয়েকটা মন্ত্রণালয় জড়িত। জি। বেসামরিক বিমান ও পর্যটন জড়িত, তারপরে প্রবাসী কল্যাণ, শ্রম মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি জড়িত, বেশ কয়েকটা মন্ত্রণালয় জড়িত। বা যারা যাচ্ছে তাদের খোঁজ খবরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু কাজ করা লাগে। তো এই যে মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ, এই যোগাযোগগুলো আপনারা কতটা মেনটেন করেন? আমরা অনেকবার যোগাযোগ করেছি, আমরা আন্তঃমন্ত্রণালয়ের সাথে আমরা মিটিং করেছি, স্পেশালি মালয়েশিয়ার ব্যাপারটা নেওয়ার বেশি মিটিং করেছি আমরা। তো মানুষ 5 থেকে 6 লক্ষ টাকা মানুষ মালয়েশিয়া গিয়েছে এই সিন্ডিকেটের কারণে। সিন্ডিকেট যদি বন্ধ থাকতো, সিন্ডিকেট যদি হতো না, তাহলে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে 1.5 লাখ 2 লাখ টাকার মধ্যে লোক যেতে পারতো। কিন্তু এই সিন্ডিকেটের জন্যই বাংলাদেশ থেকে অনেক বেশি লোক যেতে হয়েছে। আগামীতে যেন কখনো কোনো দেশেই টিকিট সিন্ডিকেট না হয়, এবং আমাদের যে প্রবাসীতে আমাদের যাতে কোনো কান্ট্রি বেসে যে কোনো সিন্ডিকেট না হয়। যে অত অল্প সংখ্যক লোকজনরা যদি এটা কন্ট্রোল করে তাহলে তো এটা অটোমেটিকলি রেট বেড়ে যায়। কিন্তু বেশি সংখ্যক লোকরা যখন এই ব্যবসাটা করে তখন তো প্রতিযোগিতা থাকে কীভাবে কম টাকা রেট এনে কম টাকা লোক বিদেশ পাঠানো যায়, এই চেষ্টা হয়। কিন্তু আমাদের গত সরকার থেকে এই সুবিধা অ্যাডভান্টেজটুকু আমরা পাইনি, কারণ সরকার নিকার ইনভলভ ছিল। এই সিন্ডিকেটের সাথে আমাদের যে কয়েকজন রিক্রুটিংসের মালিক ছিল ওদের সাথে ওরা ইনভলভ ছিল বিদায়ী আজকে মালয়েশিয়াতে 5 থেকে 6 লক্ষ টাকা একটা লোক যেতে হয়েছে। অথচ ওদেরকে যারা কাজটা নিয়ে আসছে, যারা সিন্ডিকেট ছিল ওদেরকে 1,52,000 টাকা চাঁদা দিতে হয়েছে। আন্তঃমন্ত্রণালয় যে মিটিংগুলো হয়, তো সেই মিটিংগুলোতে আসলে আপনারা তারা কি ফিডব্যাক দেয়? ধরেন পররাষ্ট্র বাইরা না, ঠিক আছে, আমরা ওদেরকে ডিটেলস আমরা বলি। অহেতুক একটা অফিসে এসে মানে গভর্নমেন্টের যে বিনিয়োগ এজেন্সি লোকরা আইসা মানে একটা যতটুকু যে সমস্ত অভিযোগটা পেয়েছে, এই অভিযোগটা কিন্তু সামান্য একটা অভিযোগ, এটাকে বিরাট বড় আকারে অনেক কিছু তারা করে ওই বিনিয়োগ এজেন্সির লোকগুলো গভর্নমেন্টের। তো আমরা এগুলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করেছি, এবং আরও অবগত করেছি যে এই যে মিডিলম্যান যারা আছে ওরা যে এই সমস্ত করতেছে, ওদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে কিছু করা যায় কিনা। এটা আন্তঃমন্ত্রণালয়ের মাধ্যমে মিটিংয়ে, আমিও ছিলাম একটা মিটিংয়ে, যে কীভাবে এই মাইগ্রেশন কস্ট কমানো যায়। তা আমরা ওই আলোচনা করে সিদ্ধান্ত নিই, কিন্তু সিদ্ধান্ত বাস্তবায়ন কিন্তু কিছু হয় না। বাস্তবায়ন তো ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে আসলে আপনি বললেন যে প্রায় 90 দশকের সময় থেকে আপনি মানব শক্তি রপ্তানির কাজ করছেন আসলে। তো এই জায়গায় আসলে আপনি কি চ্যালেঞ্জগুলো ফেস করেছেন, এবং গুণগত আসলে কোনো পরিবর্তন হয়েছে কিনা গত বছরগুলোতে বাংলাদেশে? না, গুণগত কোনো পরিবর্তন হয় নাই, বরং ক্ষতি হয়েছে। প্রথম দিকে যখন আমরা লোক পাঠিয়েছি, লোক পাঠানোর পরে আমরা নিশ্চিন্তে থাকতাম যে লোকগুলা জবলেস হবে না, চাকরি পাবে, এবং কোম্পানি এসে এয়ারপোর্ট থেকে লোক নিয়ে যাবে। কিন্তু স্পেশালি ইদানিং সৌদি আরব যে অবস্থার সৃষ্টি হয়েছে, সৌদি আরব কিন্তু ডিরেক্ট কোনো মানুষ বাংলাদেশ থেকে, বড় বড় কোম্পানি যারা আছে ডিরেক্ট বাংলাদেশ থেকে লোক নিতে চায় না। ওরা এখানে সাপ্লাইয়ের কোম্পানি আছে, ওদের প্রতি নির্ভরশীল হয়ে গিয়েছে। তো সাপ্লাই কোম্পানিরা বাংলাদেশ থেকে এই সমস্ত কোম্পানির কথা বলে বাংলাদেশ থেকে লোক নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে ওই সমস্ত কোম্পানিদের লোক সাপ্লাই দিচ্ছে। কিন্তু যখন এই প্রজেক্ট ফেল করলো তো ওদেরকে আবার ওরা জবলেস হয়ে গেলো, এবং বেতন থেকে তারা বঞ্চিত হয়ে গেলো। পরবর্তীতে সাপ্লাইয়ের আরেকটা কোম্পানিতে কাজ পেলো, তখন ওইখানে ওরা ওই লোকগুলাকে নিয়ে যায়। যেই জন্য একটা অস্থিরতা সৌদি আরবের মধ্যে অস্থিরতা চলতেছে। নাহলে সৌদি আরব তো আমাদের স্টার্টিংটা তো সৌদি আরবই ছিল বিদেশের ব্যাপারে স্পেশালি, কিন্তু সৌদি আরব পাঠিয়ে আমাদের এজেন্সি মালিকরাও ওইভাবে হ্যাপি না। এখন এই ব্যাপারে যদি আমাদের সরকার টু সরকার যদি রেগুলার একটা মিটিং করতো ওই দেশের সরকারের সাথে বা ওই দেশের ওই মন্ত্রণালয়ের সাথে, যে এই অভিযোগ পাচ্ছি আমরা, আমাদের লোকজনরা সেখানে জব পাচ্ছেন না, জবলেস, স্যালারি প্রপারলি পাচ্ছে না, আপনারা একটা স্যালারি পদে নিয়েছেন সেখানে সেই বেতনটা দিচ্ছেন না, এই সমস্ত নিয়ে সরকার টু সরকার এগুলো আলোচনা সিরিয়াসলি করা উচিত। আমরা ট্রেড বডি আমরা কি কতটুকু করতে পারবো? আমাদের তো ওইভাবে ওরা মূল্যায়ন করবে না, সরকার যেভাবে মূল্যায়নটা করবে। তো আমরা এবার অনেক প্রত্যাশী, যেহেতু
আমাদের নতুন প্রধানমন্ত্রী আসছেন এবং উনি দেখছি যে উনি প্রথমেই যখন একটা ভূমিকা নিয়েছেন আমাদের অত্যন্ত মঙ্গলজনক ভূমিকা নিয়েছেন। যেমন ধরেন গাড়ির ব্যাপারে বলি, উনি বলছেন যে কেউ গাড়ি ইম্পোর্ট করতে পারবে না, ফ্রি ট্যাক্স। এটা একটা সাংঘাতিক একটা ব্যাপার, মানুষ জনগণ অনেক খুশি এই ব্যাপারে। কোনো দেশের বেলাই, স্পেশালি মালয়েশিয়া তো হচ্ছেই, আরও অনেক কান্ট্রি, সিঙ্গাপুরও হচ্ছে, সিন্ডিকেট হয়ে গেছে। তো আমরা চাই যে কোনো কান্ট্রিতে সিন্ডিকেট থাকবে না, সবের জন্য ওপেন থাকবে। তাইলে হবে কি, আমরা নিজেদের উদ্যোগে আমরা কাজ সংগ্রহ করে কাজ নিয়ে এসে কম টাকায় আমরা লোকজন বিদেশে পাঠাতে পারবো। তো এই ক্ষেত্রে যেটা মানে আরেকটু যদি আসি, যে প্রবাসীরা যারা যাচ্ছেন কাজ করতে, তারা তো অনেক সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। তো বাইরের পক্ষ থেকে আপনারা কি সেই যে রিক্রুটিং এজেন্সি তাকে পাঠাচ্ছে, এই সমস্যাগুলো কি তারা সলভ করার চেষ্টা করে, নাকি তারাও এম্বাসির কাছেই যায় এবং আলটিমেটলি ওই একই একটা ঝামেলা চলতেই থাকে যে এম্বাসি কোনো সাহায্য করছে না, নাকি বাইরে থেকে আপনারা সাহায্য করার চেষ্টা করেন কোনো? আমরা যখন কোনো এজেন্সির মালিক আমাদের কাছে কমপ্লেন করে বাইরের কাছে যে আমরা এই কোম্পানিতে এতজন লোক পাঠিয়েছিলাম কিন্তু লোকগুলো জবলেস হয়ে গেছে, প্রপারলি বেতন দিচ্ছে না, তখন আমরা আমাদের মন্ত্রণালয়কে আমরা অবগত করি এবং সাথে সাথে যে এজেন্সি লোক পাঠিয়েছে ওই এজেন্সি ওই মন্ত্রণালয়কে অবগত করে। এবং ওই দেশে আমাদের বাংলাদেশের যিনি ওইখানে মিডলম্যান ছিলেন উনিও কিন্তু এমবেসির সাথে যোগাযোগ করছেন এবং আমাদের যে কোম্পানির সাথে যোগাযোগ করছেন কীভাবে ওদেরকে স্যালারি প্রপারলি পেড করা যায়, কীভাবে জবলেস না হয়, এটা উদ্যোগ নেওয়া হয়। কিন্তু আমাদের এমবেসিগুলো ওইভাবে তৎপর না। ইন্ডিয়ান এমবেসিগুলো আদার কান্ট্রির যে দূতাবাসগুলো আছে যারা তার যেভাবে তৎপর, ওইভাবে আমাদের বাংলাদেশের দূতাবাসগুলো এইভাবে তৎপর না। যদি তৎপর হতেন তাহলে বাংলাদেশ থেকে আরও অনেক লোক বিদেশ বেরিয়ে যেতে পারতো। এবং যেমন একটা অ্যাটাস্টেশনের ব্যাপার একটা আছে, আমাদের সৌদি আরব লোক পাঠাতে চাইলে অ্যাটাস্টেশন করে নিতে হবে, জন্য তো আগে ছিল এখনও আছে। আমার বক্তব্য হলো গিয়া, আমি অনেক মিটিংয়ে বলেছি, আমি যেহেতু বাইরে আমি একটা দায়িত্ব ছিলাম, আমি অ্যাটাস্টেশন মিনিং কি, অ্যাটাস্টেশন মিনিং হলো এই যে আমাদের দূতাবাস কোম্পানিতে যাবে, গিয়া চেক করিয়া দেখবে ওই কোম্পানির প্রিভিয়াস রিপোর্ট কেমন, ওই কোম্পানি এর আগে যে বাংলাদেশ থেকে বা অন্য কান্ট্রিতে লোক নিয়েছিল ওরা প্রপারলি কি জব পেয়েছে, প্রপারলি ওরা বেতন পেয়েছে, ওই সমস্ত তারা স্টাডি করে দেখবে। দেখার পরেই তারা অ্যাটাস্টেশন করে দিবে, তার মানে কি সত্যায়িত করে দিবে। তার মানে আমরা বুঝে নিলাম যে না, কোম্পানি খুব ভালো। আমাদের দেশের দূতাবাস, আমাদের ওই সৌদি আরবস্থ আমাদের দূতাবাস যেটা আছে বা আদার্স কান্ট্রির যে দূতাবাসগুলো আছে চেক করে দেখলো যে প্রপারলি ওরা সবই ঠিক আছে, লোকও পাঠালাম। 3 মাস পরে দেখলাম ওই সমস্ত কোম্পানিতে আবার এই কমপ্লেন হলে কি আমরা কমপ্লিটলি আমাদের উপর দায়িত্ব চলে আসে। আমাদের উপরে যখন দায়িত্ব চলে আসে তাহলে আপনারা অ্যাটাস্টেশন কেন করলেন? অ্যাটাস্টেশন না করলে পারতেন। এই অ্যাটাস্টেশন করে উনার অনেক সময় ব্যয় করে ফেলেন এখানে। তো আমি চাই যে অ্যাটাস্টেশন যেটা আমাদেরই যখন দায়িত্ব নিতে হয়, এই অ্যাটাস্টেশনের কী প্রয়োজন আমি মনে করি আর কি। তা আমরা সার্বিক দায়িত্ব নিচ্ছি, আমরা 300 টাকা স্টাম্পে লিখিত দিচ্ছি যে লোকগুলা গেলে কোনো প্রবলেম হলে আমরা এটা দেখবো। কিন্তু অ্যাটাস্টেশন এই সিস্টেম থাকায় অনেক প্রবলেম আমরা ফেস করছি। ওই যে নিয়োগকর্তা যিনি আছেন ওই সৌদি আরবেই এই অ্যাটাস্টেশন করতেই অনেক সময় ব্যয় করে ফেলেন। তারা একটা নির্ধারিত রেট করে দেয়, এই 1 মাসের মধ্যে এই লোকগুলো ফ্লাই করে দিতে হবে। কিন্তু 1 মাসের মধ্যে ফ্লাই করে দিতে চাইলে অ্যাটাস্টেশন করে নিয়ে এসে এখানে অনেকদিন সময় ব্যয় হয়ে যায়। এখানে আরেকটা চ্যাপ্টার আছে মেডিকেল সেন্টার, এটা একটা বিগ প্রবলেম আমরা ফেস করছি আমরা। মেডিকেল সেন্টার সৌদি আরবে অনেক মেডিকেল সেন্টার সৌদি এমবিসি এনলিস্টেড আছে, সংক্ষেপে গামকা, অনেক মেম্বার তারাও কিন্তু এখানে মেডিকেল খাতেও কিন্তু তারা যতগুলো টাকা প্রয়োজন নাই এর চেয়ে বেশি টাকা আমাদের কাছে নিচ্ছে। একটা মেডিকেল করার জন্য 10,500 টাকা একটা প্যাসেঞ্জার কাছে নিচ্ছে। এটা তো মাইগ্রেশন কস্টের সাথে এটা তো ইনভলভমেন্ট। একটু আগে বললাম আপনাকে টিকিটের ব্যাপারে, এইটা মাইগ্রেশন কস্টের সাথে এই মেডিকেল ফিটও একটা আরও বড় একটা মানি প্লাস হয়ে যায় ওদের সাথে। তো আমরা চাচ্ছি যে এইটাও সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্লেষণ করে দেখুক যে সৌদি আরবে একটা লোক মেডিকেল করাতে অ্যাকচুয়াল কত টাকা খরচ যায়। এইখান থেকে যদি 5,000 টাকা কমানো যায়, এইটাও তো মাইগ্রেশন কস্টের সাথে এটা কমে আসলো। এবং টিকিট সিন্ডিকেট যেটা হচ্ছে এইটাও যদি বন্ধ করে দিতে পারে তাহলে কিন্তু টিকিটের দাম অনেক কমে চলে আসবে। আপনি যেটা বলেন ইদানিং তো আসলে ইউরোপ কেন্দ্রিক একটা লোকজনের আগ্রহটা বাড়ছে এবং জব অপরচুনিটি, লাইফস্টাইল সেখানে বেটার। তো এই ক্ষেত্রে আপনারা ইউরোপ কেন্দ্রিক কি প্ল্যান করছেন? ইউরোপে তো দেখা যাচ্ছে যে মিডল ইস্টে যে সমস্যাগুলো হচ্ছে সেখান থেকে রিক্রুটিং এজেন্সি মানে যে জব প্রতিষ্ঠানগুলো আছে যেখানে জব করবে তাদের সিস্টেমটা অন্য জায়গা থেকে একটু বেটার। তো আসলে ইউরোপ কেন্দ্রিক আপনাদের কাজ কতটুকু হচ্ছে বা সেই মানে লোকজন এখন কি পরিমাণ যাচ্ছে, আপনারা কিভাবে ফাংশন করছেন বা আরো কোনো সমস্যা ফেস করছেন কিনা নতুন কান্ট্রিতে লোক দেওয়ার ক্ষেত্রে? না, ইউরোপ কান্ট্রিতেও আমরা অনেক প্রবলেম ফেস করছি। যেমন ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, রুমানিয়া বাংলাদেশ থেকে অনেক লোক গিয়েছে, আমিও কিছু রুমানিয়ার লোক কিছু পাঠিয়েছি, কিন্তু পাঠানোর পরে
অনেক আগের কথা বলছি আমি, কিন্তু রোমানিয়া পাঠানোর পরে রোমানিয়া থেকে ওই লোকগুলো অন্য কান্ট্রিতে চলে গেছে। তখন নিয়োগকর্তা কিন্তু আর আমাকে ডিমান্ড দিচ্ছে না, কাজ দিচ্ছে না, যে তোমার লোক কাজের জন্য নিয়ে আসি, কিন্তু এখানে লোক থাকে না, অন্য জায়গায় চলে যায়। এই যে মানুষের এটাও একটা কারণ আছে, যেমন এখানে যে সম্মানী যেটা পায়, স্যালারি যেটা পায় বা সুযোগ সুবিধা যেটা পায়, বা ইউরোপের কান্ট্রিতে গেলে, ইটালি গেলে বা আদার্স কান্ট্রিতে গেলে বেটার ফেসিলিটি পায়। এই জন্য মানুষের একটা প্রবণতা থাকে যে না, আমি রোমানিয়া থাকবো না, ওই কান্ট্রিতে আমি চলে যাব। তো এইটা একটা ব্যাপার, ওই লোকগুলা যাতে আমরা যে কান্ট্রিতে পাঠাই, ওই কান্ট্রিতে যদি লোকগুলো থাকতে পারে, বা আমাদের সরকারের পক্ষ থেকে যদি রাখার ব্যবস্থা করা যায়, বা ওই দেশের দূতাবাসও যদি স্ট্রিক হয়, তাইলে কিন্তু ইউরোপীয় কান্ট্রিতে যেগুলা লোক ডিমান্ড বাংলাদেশে আসতেছে, সেকেন্ড টাইম আর ডিমান্ড দিতে চায় না, ওই লোকগুলা অন্য কান্ট্রিতে পলায় যায়। এইটাও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এইটা আগামীতে যাতে বন্ধ হয়। এবং ইউরোপের অনেক কান্ট্রিতে বাংলাদেশের মানুষের অনেক ডিমান্ড বাংলাদেশের মানুষের। সুতরাং এই সমস্ত করার জন্য আমি মনে করি বাইরেও আমাদের ভালো ভালো কিছু মার্কেটিংয়ের জন্য, ইউরোপের মার্কেটিংয়ের জন্য কিছু লোক নিয়োগ দেওয়া দরকার। এবং আমাদের যে বিএমইটি আছে, বিএমইটি একটা মার্কেটিং টিম তৈরি করা দরকার, যে ইউরোপের বিভিন্ন কান্ট্রি ঘুরে তারা ডিমান্ড সংগ্রহ করবে। প্রয়োজন বোধে বাইরের ইসি কমিটি যারা আছেন বা বাইরেতে যারা বড় বড় ব্যবসায়ী আছেন, ওনাদেরকে ইনভলভ করে একসাথে টিম যাবে, টিম গিয়ে বড় বড় কাজ কালেকশন করে নিয়ে আসবে। এটা কিন্তু পসিবল। এই ক্ষেত্রে যদি একটু বলতেন যে আসলে আপনি ভবিষ্যতে আসলে কি কি দেখতে চান, এবং একই সঙ্গে এখন তো তথ্য প্রযুক্তির যুগ, অনেক লোকই দেখা যাচ্ছে যে ব্যক্তি উদ্যোগেও তারা বিভিন্ন জায়গায় আসলে জব খুঁজে নিচ্ছে, বা বিভিন্ন জায়গায় জবের জন্য এখন সুযোগ ক্রিয়েট হচ্ছে, একা একাই তারা যাওয়ার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের প্ল্যান কি, বাইরা বা আপনারা যারা অনেক দিন ধরে আছেন, আপনি তো, আমরা যতটুকু জানি যে আপনার লাইসেন্স নাম্বার 350, অনেক পুরনো আপনি, তো আপনারা যারা রিক্রুটিং এজেন্সি এত বছর ধরে কাজ করে আসছেন, অভিজ্ঞতা নিয়ে সততা নিয়ে কাজ করে আসছেন, তো আপনারা আসলে ডিজিটাল যুগের যে চ্যালেঞ্জগুলো সেগুলো কিভাবে মোকাবেলা করবেন, এবং একই সঙ্গে বাংলাদেশের আসলে আর কি কি রাষ্ট্রীয়ভাবে কি কি স্টেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? প্রথমত আমি মনে করি যে বাংলাদেশের লোকগুলাদেরকে আমরা দক্ষ শ্রমিক হিসেবে পাঠিয়ে দেওয়া দরকার। কিন্তু আমাদের যারা শ্রমিক যারা বিদেশে যেতে আসতে চায়, ওরা খুব তড়িৎ গতিতে যেতে চায়, ওরা কোনো ট্রেনিং নিয়ে বিদেশে যেতে চায় না। একটা লোক নর্মাল একটা লেবার সৌদি আরব যদি পাঠিয়ে থাকি, 800 রিয়াল বেতন পাবে, কিন্তু ওই শ্রমিক যদি একটা মেশন হিসাবে যায়, সে মিনিমাম 1500, 1700, 1800 রিঙ্গিত, সে 1800 রিয়াল সে স্যালারি পেয়ে যাবে। কিন্তু এখান থেকেও আমাদের লোকগুলা থেকে ট্রেনিংমুখী করতে হবে, লোকগুলা থেকে দক্ষ হিসেবে পাঠানোর জন্য পাঠাইতে পারলেই কিন্তু আমরা, বাংলাদেশ সরকারের অনেক ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু এইভাবে এই সিস্টেমে যদি আমরাও চেষ্টা করছি, আমাদেরও একটা ট্রেনিং সেন্টার আছে বাইরার, আমরা ওইটা এখন ওপেনিং করতে পারি নাই, আমরা গত সরকারে আমাদের নানান জটিলতার কারণে ওপেনিং করতে পারি নাই। এটা ওপেন করলে আমরাও লোকগুলো যাচ্ছি দক্ষ শ্রমিক করে পাঠানোর জন্য, তাইলে ওরাও দক্ষ শ্রমিক যারা যাচ্ছে, ওরা কিন্তু বাইরের কান্ট্রিতে ওরা প্রপারলি, যেমন একটা কনস্ট্রাকশন কোম্পানি, আপনি দেখবেন কনস্ট্রাকশন কোম্পানিতে যখন লোক যায়, ওদের কিন্তু স্যালারি নিয়ে কোনো সমস্যা হয় না, ওদের কাজ 8 ঘন্টা কাজই করবে, বেতন প্রপারলি তারা দিয়ে থাকে। কিন্তু আদার্স কোম্পানিতে গেলেই অনেক প্রবলেম তারা ফেস করে। তো আমরা চাই, সরকারও চাচ্ছে এটা, যে দক্ষ শ্রমিক পাঠানোর জন্য। তো আগামীতে আমরা আশাবাদী এই সরকারের আমলে আমরা সিন্ডিকেট মুক্ত টিকিট, সিন্ডিকেট মুক্ত মালয়েশিয়া, সিন্ডিকেট মুক্ত আদার্স কান্ট্রি যেগুলো হচ্ছে, আমরা মুক্তভাবে আমরা ব্যবসা করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম বাইরার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন মঞ্জুর সঙ্গে। তিনি তার অভিজ্ঞতা থেকে জানালেন যে বাংলাদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি, লোকজনের আসলে দক্ষতা অর্জন প্রয়োজন, একই সঙ্গে সরকারের সাহায্য প্রয়োজন। আশা করি এই সমস্যাগুলো দ্রুতই সমাধান হবে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ যেটা মানব সম্পদ, সেখান থেকে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো অনেক বেশি লাভবান হবে। এরকম আরো বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমরা পরবর্তী পর্বগুলোতে হাজির হব। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।